নমস্কার। এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি শক্তিপদ রাজগুরুর লেখা বাঁচার জন্য। গুপি গ্রামীণ মেলা যেন জমে উঠেছে। আগে এই জায়গাতে মেলা হতো জমিদারি আমলে। তখন মেলার উদ্যোক্তা ছিলেন গ্রামের জমিদার সিংহবাবুরা। এই বাগানের ওদিকেই রয়েছে কিছু গাছগাছালি আর দুটো পুকুরও রয়েছে। আর ছায়া ঘন বাগান, ফাঁকা জায়গা, তাই এখানে মেলা বসে। যাত্রার আসর, কবিগান, আলোচনার আসরও বসতো। আর আসতো ঝুমুর নাচের দল। সেখানে জমিদার বাবুরা তাদের থাকার জন্য তালপাতার ঘর করে দিতেন মেলার একদিকে। ওর একটু আড়ালে ওদের নাচ গান, খেউয়ের আসর বসতো। আর বেশি লোকের ভিড় হতো সেখানে। এখন জমিদারদের দিন শেষ হয়ে গেছে। সমাজের বুকে পঞ্চায়েত প্রধান, নেতা এসব শ্রেণীর আবির্ভাব হয়েছে। জমিদারদের ঠাঁই দিয়েছে এরাই। আগে জমিদারদের তবু হৃদয় ছিল, মানুষের জন্য তারা করতেন। প্রজাদের জন্য হাসপাতাল, স্কুল, পাকা রাস্তা এসব করেছিলেন নিজেদের টাকায়। আজকের গজিয়ে ওঠা এক নতুন নেতার দল এসব ভাবে না। এরা অন্যদের শাসন করে মাত্র। তারাই এখন সমাজের মাথায় বসে প্রচার করে, গ্রামীণ উন্নতির জন্য অনেক কিছু করছে। অবশ্য মেলায় যে আয় হয় সেটা খাতায় জমা পড়ে না, এখানকার প্রধান নবীনবাবুর পকেটেই যায়। অবশ্য নবীনবাবু একা সব খান না, তার বংশগত কিছু লোককে তিনি ভাগ বকরাও দেন। তার দলের লোকেরা তাই নবীনবাবুকে সমর্থন করে। এই মেলার প্রধান আকর্ষণ জুয়া খেলা। এটা অবশ্য আইনত বন্ধ রাখার হুমকি আছে, তাই প্রকাশ্যে এসবের অনুমতি দেয়া নেই। তবে দেখা যায় ঘুপচি অন্ধকারে বেশ কয়েকটা জায়গাতে ওরা বসে, গ্যাসের আলো জ্বালে। ওদিকে জুয়ার ছক ঘিরে লোকজনের ভিড়। তারা তাদের সামান্য পুঁজি লাগায় জুয়ার ছকে, হেরে যায়। তারা মরিয়া হয়ে আবার খেলতে থাকে টাকা জোগাড় করে। দুই একজন কিছু পায়, তারাও হইচই করে ওঠে, আবার দ্বিগুণ উৎসাহ নিয়ে ছকে টাকা ঢালে। নীলু বেশ ওস্তাদ খেলোয়াড়। নীলুকে এদিককার লোক সবাই চেনে। নিটোল স্বাস্থ্য, দীর্ঘ চেহারা। ওর হাত জুয়ার বোর্ডে ঠেকলে জীবন্ত হয়ে যায়। নীলু ডোমের ডাকাতের দল। ওর দলের অত্যাচারে এলাকার মানুষ ঘর ছেড়ে পালাতে শুরু করে। কারোর বাড়িতে হানা দিয়ে তাদের সর্বস্ব লুট করে নেয়। বাধা দিতে গেলে মানুষকে খুনও করেছে। সেসব ওদের নীলু তার মায়ের কোথায় নাকি ওই ডাকাতি খুন খারাপি ছেড়ে দিয়ে এখন জুয়ার ছক নিয়ে মেলায় কয়েকজনকে টাকা দিয়ে নিজের দলের জুয়া বসিয়ে বেশ ভালো টাকা রোজগার করে। জুয়ার ছকে লোককে বসিয়ে তাকে ফকির বানায়। বলে, নীলু, কেন এসেছিস বাপ, এখন যা তো। প্রধান নবীনবাবুও জানেন নীলুকে। নীলুও এই মেলায় জুয়ার অনুমতি পাবার জন্যই নবীনবাবুকে হাজারখানেক টাকা দিয়েছে। অবশ্য নবীনবাবু বলেন, এত কমে হবে না নীলু। নীলু বলে, বাজার খুব খারাপ প্রধানবাবু, দয়া করে এটাই নিন। তবে বাজার উঠলে আরো কিছু দেব আপনাকে। নীলুকেও হাতে রাখা দরকার নবীনবাবুর, কারণ এখানে ভোটে জিততে গেলে লোককে চমকাতেও হয়। ভোটের দিন অন্য প্রার্থীদের গৃহবন্দী করে রেখে ছাপ্পা ভোটেও করতে সাহায্য করে নীলুর দল। তাই নবীনেরও যেমন নীলুকে দরকার, নীলুরও তেমনি দরকার নবীনবাবুকে। তাই ওরা মিলেমিশে চলে। মেলায় জুয়ার ছকে বেশ ভালো আমদানি হচ্ছে। আর বেশি চাপ পড়ে যে ঘরে, সেই ঘরে ঘুঁটি আর পড়ে না। নীলুর ঘুঁটিও যেন কথা বলে। চামড়ার কৌটোর মতো একটা পাত্রে ঘুঁটিটা নাড়াচাড়া করে ছকে ফেলে নীলু। ফাঁকা ঘরে
ঘুঁটিটা পড়েছে, বাকি সব টাকা নীলু। লোক সমাগমও হয়েছে, যাত্রা হবে আজ, তাই জুয়ার ছকেও খদ্দেরদের ভিড় রয়েছে। যাত্রা শুরু হবে মাঝরাতে, চলবে রাত ভোর। নীলুর জুয়ায় আজ ভালো আমদানি হচ্ছে। নীলু ক্লান্তি কাটাবার জন্য আর খেলায় হাত ঠিক রাখার জন্য মাঝে মাঝে দু এক পাত্র মদও গিলছে। হঠাৎ কাকে দেখে চাইল, তাকে এ এলাকায় কেন, এই অঞ্চলের অনেকেই চেনে। কাজলি বৈষ্ণবীর মেয়ে। বাবুপাড়ার ওদিকের বাগানের একটা ঘরে কাজলি তার মেয়েকে নিয়ে থাকে। ওর বাবাকে তা কেউ জানে না, তবে দুষ্টু লোকে বলে এই 10 বনির জমিদার রাঙাবাবুর সঙ্গে কাজলির একটা বিশেষ সম্পর্ক ছিল। কাজলি আজও রাঙাবাবুর বাগানের ঘরেই থাকে, আর কাজলি মেয়ের নাম রেখেছে রাধারানী। এর আগেও কাজলি রাধারানীকে বেশ কয়েকজন আগ্রার বৈষ্ণবদের সঙ্গে মালা চন্দন করে তাদের আগ্রায় পাঠিয়েছিল। অবশ্য তার বদলে পয়সাও পেয়েছে। রাধারানী সেসব বুড়ো ভাম বৈষ্ণবদের বেশ কিছু টাকা গহনা বার করে মেরে ঘরে ফিরে এসেছে। কাজলিরও এভাবে বেশ ভালো টাকা রোজগার হয়েছে, আর মেয়েও বেশ কিছু নিয়ে এসেছে। রাধারানী এই গ্রামেই থাকে, তার জন্য বেশ কিছু ছেলে কাজলির ওখানে লাইন দিয়েছে। নীলুর অবশ্য সে সময় নেই, তবু রাধারানীর ওই মত্ত যৌবনকে, ওই গভীর রহস্যময় চাহনিকে দেখেছে নীলু। রাধারানী বলে, খেলা শেষ নাকি গো? ভাবলাম একদা খেলবো, তা উঠে পড়ছো যে, ভয় পেলে নাকি গো? আমার তো অনেক বদনাম। হাসে নীলু, তার রঙিন চোখে ফুটে উঠেছে রাধার যৌবন উত্তাল দেহটা। তার কথাগুলো যেন নীলুর নেশা ভরা মনে ঢেউ তোলে। নীলু ছকটা আবার পেতে বসে। তোমার মতো খেলুড়ে পেলে সারা জীবন খেলায় মেতে থাকতে পারি গো। লাও, লাগাও দান। রাধা বলে, নিজেকেই তোমার ছকে ফেলে দিতে মন চায় গো। হাসছে নীলু, তাই নাকি? যদি ইক্কা তোক্কা করে জিতে নেই? চাইল রাধা। চোখে তার কেমন বিচিত্র চাহনি। বলে সে, নিজেকে বাঁচিয়ে রাখার মতো খেলুড়ে পেলে তাই করবো ওস্তাদ। দেখি তুমি কেমন বাজিকর। নাও, 200 টাকার নোট রাখো এই ঘরে। ওর দেখা দেখি অন্যরাও ওই ঘরে বেশ কিছু টাকা রাখে। আর জাহাজের ঘরে উঠেছে খুঁটিটা। নীলু রাধারানীকে 400 টাকা দিয়ে বলে, না, তুমি জিতলে গো। এবার রাধারানী ওই 400 টাকায় দেয় জুয়ার ছকে, চিরতনের ঘরে। বলে, এবার দান ফেলো কারিগর। নীলু তার অভ্যস্ত হাতে ঘুঁটিটাকে কৌটোয় ফেলে নাড়াচাড়া করে ঠিক কৌশল মতো ছকে ফেলে। কিন্তু নীলু অবাক হয়, তার ওষুধে যেন কাজ হয় না। ঘুঁটি পড়ে সোজা ওই চিরতনের গড়ে। অর্থাৎ এবার নীলুকে দিতে হবে 800 টাকা। হাসছে রাধারানী, বলে, কি গো, তুমি কেমন কারিগর গো, হেরেই যাচ্ছ বারবার। নীলু বলে, তোমার কাছে হেরেও আনন্দ গো, নিজেকেই ধরা দিতে চাই তোমার কাছে। দেখছে ওকে রাধারানী, নীলুকে চেনে সে। বলিষ্ঠ একটি যুবক, সে খুনও করতে পারে, ডাকাতিও করতে পারে, আবার প্রেমে পড়েও মন দিতে পারে। রাধারানীও বহু পথ ঘুরেছে, আগ্রার বয়স্ক বুড়ো বৈষ্ণবদের দেখেছে। মুখে হরিনাম, অন্তরে একটা লোভী শয়তান। রাধারানী তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে এনেছে। সেও চায় একজনকে ভালোবেসে তাকে নিয়ে বাঁচতে। দেখেছে সে নীলুকে, নীলুর মতোই একজন সুপুরুষকে পেতে চায় অন্তর মন, যাকে নিয়ে সে জীবন পথে পাড়ি দিতে পারবে।
নীলু 800 টাকা বের করেছে। রাধারানী বলে, ওটা তোমার কাছে রাখো গো কারিগর, আমার আসলটা দিয়ে দাও। একদিনে বেশি লাভ আমার ধাতে সয় না, লাভের জন্য তোমার কাছে আসিনি বাবু। রাত শেষ হয়ে আসছে, এবার বাড়ি ফিরবে নীলু। দলের ছেলেরাও যেতে চাইছে। নীলু বলে রাধারানীকে, কি গো, রাত তো শেষ হতে চললো, বাড়ি ফিরবে তো? এসো তবে। দোকানিরা ঝাঁপ বন্ধ করে ঘুমোচ্ছে। রাধারানী বলে, হ্যাঁ, এবার ফিরতে হবে, ঘুমও আসছে। ওরা দুজনে ফিরেছে মাঠের পথে গ্রামের দিকে। শীত তখনও ফুরিয়ে যায়নি, মাঠের উপর দিয়ে চলেছে কেমন হিমহিমে ভাব। আকাশের শেষ রাতের তারাগুলো জল জল করছে। নীলু বলে, একটা রাত শেষ হয়ে যায়, আবার আসে দিন। রাধারানী বলে, কারিগর, দিন রাত আমার জীবনে সব একাকার গো। একদিন মনে ছিল আশা, স্বপ্ন, সুর। ভেবেছিলাম আজ না হোক কালকের দিনটা সুখকর হবে, কিন্তু রাধারানীর জীবনে সুখ আর আসেনি। নীলু দেখছে ওকে, বলে সে, রাধারানী, আমিও তো সুখের স্বপ্ন দেখেছিলাম, সুখের সন্ধানে অনেক ঘুরেছি, অনেক কিছু করেছি, কিন্তু সুখ নয় গো। যা পেয়েছি তা শুধু দুঃখই, শুধু ঠকেছি আর ঠকেছি। রাধারানীও অনেক কিছুই করেছে, কিন্তু সুখের স্পর্শ পায়নি। তাই যেন দুটি মন আজ কি হতাশায় ভরে ওঠে। রাত জাগা পাখিদের কলরব ওঠে, ভোরের বাতাস যেন কি স্বপ্ন আনে ওদের মনে। টাকাটা নিলে না, তোমার পাওনা টাকা। রাধারানী বলে, তার চেয়েও বেশি কিছু চাই, দেবে তো? মানে? নীলু চাইলো ওর দিকে। ওর মনে যেন কি ঝড় উঠেছে, মুখে চোখে একটা নীরব ব্যাকুলতা। নীলুও যেন সত্যিকারের কিছু পেতে চায় রাধারানীর কাছে। হাসে রাধারানী, বলে সে, খুব ঘাবড়ে গেছো মনে হচ্ছে কারিগর। ভয় নেই, তোমাকে বিপদে ফেলতে চাই না, বরং তোমাকে বিপদ থেকে বাঁচাতে চাই গো। নীলু দেখছে ওকে, বলে সে, কি বলছো তুমি? বুঝতে পারছো না? ঠিক আছে, পরে বুঝিয়ে দেব, এখন চলি। চলে যায় রাধারানী। নীলু বাড়িতে আসে, তার মনে তখন কথাগুলো নাড়াচাড়া দেয়। রাধারানীর হাঁক ডাকটা সেও জানে, ওর মা কাজলি বষ্টমীকেও সে চেনে। টাকার জন্যই বারবার কাজলি মেয়েকে ওই আগ্রার বৈষ্ণবদের কাছে বিক্রি করেছে। আর ওই রাধারানীও তাদের আশ্রম থেকে অনেক কিছু নিয়ে বের হয়ে এসেছে, আবার অন্য জায়গায় বেশ্যাতি করেছে। কাজলী অষ্টমী অতীতে জমিদারদের ছত্রছায়ায় ছিল, তখন রাঙাবাবুও বেঁচে ছিলেন, কোনো কিছুরই তার অভাব ছিল না। রাধারানী তখন কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিয়েছে। রাঙাবাবু বলতেন, ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেব, ঘর সংসার করবে। রাধারানীও সেই স্বপ্নই দেখছিলেন, কিন্তু তা হয়নি। জমিদার বাবু মারা যাবার পর সত্যি বিপদে পড়েছিল কাজলি মেয়েকে নিয়ে। তার ঘরে থাকা দুষ্কর হয়ে ওঠে। ছোট জমিদার বাবু বলেন, 1000 পাঁচেক টাকা দিচ্ছি, মেয়েটাকে পাঠা দু একদিন। কাজলি জানে ওদের স্বভাবের কথা, তাই এবার সেও রাধারানীকে দিয়ে আসে বৈষ্ণবদের আগ্রায়। তারাও অনেক টাকা গহনা দেয় রাধারানীকে পাবার জন্য। কাজলি ওসব নিয়ে মেয়েকে দিয়ে আসে তাদের আশ্রমে। রাধারানী ও 2-3 দিন পর সুযোগ বুঝে আগ্রা থেকে ফিরে আসে মায়ের কাছে। এইভাবে চলেছে রাধারানীর জীবন। রাধাও অনেক কিছু পেয়ে ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু তার মা চায় রাধারানীকে নিয়ে বেশ্যাতি করতে। একবার 10-15 হাজার টাকা পায় কাজলি, তার সঙ্গে গহনাও যা পায় তা কম নয়। তাদের শেষ জীবনের জন্য আরো কিছু সঞ্চয় করতে চায় কাজলি। রাধারানীর এই যৌবন বয়সেই যা রোজগার করার করে নিক,
তাই কাজলি এবার দক্ষিণখাড়ির বড় আর মস্ত ধনী বৈষ্ণব আগ্রার সাধক কৃষ্ণদাস বাবাজির সঙ্গে রাধারানীর মালা চন্দনের আয়োজন করেছে। তার জন্য কাজলি পাবে তাদের গ্রামের প্রায় 8 বিঘে ধানি জমি আর নগদ 10,000 টাকা, সঙ্গে 4 ভরি সোনা। আর রাধারানী ওই আশ্রমে থাকলে কৃষ্ণদাস বাবাজির আশীর্বাদে সেই হবে আশ্রমের প্রধান। কাজলি বলে, আর ভাবতে হবে না রে রাধারানী, বুড়ো তো আর কদিন, যা দিচ্ছে কম নয়। আর বুড়ো চলে গেলে তুই হবি আশ্রমের মালিক। ওরে, এমন সুযোগ হারাস না মা। রাধারানীর আর এ জীবন ভালো লাগে না। ওই বৈষ্ণব মহারাজের ধর্মচারণের আড়ালে চলে নগ্ন ভণ্ডামি আর শয়তানি। এত বড় ভণ্ডামিকে আর সহ্য করতে পারে না রাধারানী। সেও চায় ওই লোক ঠকানো খেলা বন্ধ হোক। মায়ের এই বেসাতির বস্তুতে নিজেকে পরিণত করতে চায় না। মায়ের কথায় কোনো জবাবই দেয় না রাধারানী। তবে রাধারানী দেখেছে ওই আশ্রম থেকে লোকজন এসেছে। মাও তাদের বেশ মান খাতির করে খাইয়েছে। আরো অনেক কোথায় হয়েছে। অবশ্য রাধারানী এ বিষয়ে কোনো আগ্রহই দেখায়নি। নীলুও যেন পথ চেয়েই ছিল। সন্ধ্যা থেকে মেলায় এসে নীলু তার লোকেদের নিয়ে জুয়ার ছক পেতে জুয়া খেলছে আর তাদের দলের হয়ে তাদের কাজকর্ম তদারকি করছে। এবার প্রধান ছকে এসে বসেছে। খদ্দেরদের ভিড়ও দেখছে আর আমদানি হয়েছে প্রচুর। তবু নীলু যেন চোখ মেলেছিল, কখন দেখবে রাধারানীকে, কখন শুনবে তার কথা। শেষ রাতে জুয়াও শেষ হয়ে গেছে। এবার ছক তুলে বাড়ি ফেরার পালা। আজ ভালোই রোজগার হয়েছে নীলুর। নীলু দেখছে 2-3 বার মেয়েটা আসছে তার কাছে। আর তার জন্যই যেন নীলুর জুয়ার আমদানি দ্বিগুণ হয়ে গেছে। হঠাৎ এসে পড়ে রাধারানী। আজ সে যেন আরো সেজে এসেছে। তার রূপ যৌবন ঝড় তোলে নীলুর মনে। কদিন থেকে নীলুও দেখছে রাধারানীকে। বলে, রাধারানী, আজ ভোর রাতে মন্দির হয়ে যাবে? মন্দিরে যাবে? একটু অবাক হয় নীলু। তাই চলো। রাধারানী আজ বলে কথাটা, আর নীলু চমকে ওঠে। এই স্বপ্নই সে দেখেছিল, তবে জানাতে পারেনি রাধারানীকে। আজ রাধারানী নিজে থেকে কথাটা বলে। আর নীলু রাধারানী দুজনেই তাদের শূন্য জীবন দুজনের মধ্যেই পরিপূর্ণ করতে চায়। তাই ওরা এসেছে মন্দিরে। আজ দেবতাকে সাক্ষী রেখে দুটি মন দুজনকে ঘিরে নতুন করে বাঁচার ঠিকানা খোঁজে। কাজলি সব দেখে শুনে এবার চমকে ওঠে। নীলুর ঘরেই রয়েছে রাধারানী। দুজনে বিয়ে করে সংসারী হয়েছে। কাজলি বলে, এ কি করলি রাধা? একটা ডাকাত জুয়াখোরকে বিয়ে করলি? রাধা বলে, আমি কোনো অন্যায় করিনি মা। এবার আমাকে শান্তিতে বাঁচতে দাও। নীলু আজ বাঁচতে চায়, জীবনের অর্থ খুঁজতে চায় রাধারানীর মাঝে। নমস্কার। এতক্ষণ যে ছোট গল্পটি পড়ে শোনালাম সেটি শক্তিপদ রাজগুরুর লেখা বাঁচার জন্য। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।